এবার আমরা দেখবো যে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে। হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? আমি যে তোমার ইউজ করলাম কথাটা ব্যালেন্স অফ পেমেন্ট, সেটা কি? প্রথমে আমরা ডেফিনেশনটা দেখে নিই। হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে শর্টে বিওপিও বলা হয়। ঠিক আছে, বিওপি স্ট্যাটিস্টিক্স কি বলছে? সিস্টেমেটিক্যালি বিওপি হিসাব করে, সিস্টেমেটিক্যালি সামারাইজ করে ফর এ স্পেসিফিক পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ে, দ্য ইকোনমিক ট্রানজাকশন অফ অ্যান ইকোনমি উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। বিওপিটা কি? এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, ইউএসএ, ঠিক আছে, এরকম যত দেশ আছে, ইন্ডিয়া প্রায় 190টা দেশের সাথে লেনদেন করছে। তাহলে টোটাল এক বছরে বা একটা নির্দিষ্ট সময়ে সারা পৃথিবীর যত দেশ আছে সেই দেশগুলোর সাথে একটা দেশ যে পরিমাণ, মানে যত এক্সপোর্ট আর ইম্পোর্ট করে যত টাকার, সেটাকেই বলা হয় বিওপি। সেটাকেই বলা হয় সেই দেশের কি? ব্যালেন্স অফ পেমেন্ট। ইন্ডিয়া এর সাথে ইউএসএ থেকে কিছু নেয়, আবার ইউএসএ কে কিছু দেয়, পাকিস্তান থেকে কিছু নেয়, পাকিস্তানকে কিছু দেয়, বাংলাদেশ থেকে কিছু নেয়, বাংলাদেশকে কিছু দেয়, নেয়, চায়না থেকে নেয়, এরকম ভাবে যত দেশ আছে, মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, একটা দেশ বাইরের যত দেশের সাথে এক বছরে যত টাকার জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করে, সেটাকে বলা হয় ইকোনমির ভাষায় ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি। একটা দেশ পৃথিবীর অন্যান্য সকল দেশের সাথে এক বছরে যত টাকার জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট বা রপ্তানি আমদানি করে, তার পরিমাণকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। ক্লিয়ার? এবার আমরা ওই যে ছকটা বের করেছিলাম সেটা দেখি কি বলছে। বিওপির ডেফিনেশন দেখলাম, তাহলে বিওপির মধ্যে কি কি থাকে, ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি কি থাকবে? ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্ট গুলো দেখি। ট্রেড অফ গুডস বিওপির মধ্যে আছে, ভিজিবল গুডস যেগুলো মার্চেন্ডাইজ বলে সেই জিনিসটার ব্যবসা। ট্রেড অফ সার্ভিস, যে সার্ভিস গুলো দিয়ে থাকে সেটা কত এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে সেইটা। ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে ইন্ডিয়া গিফট যেটা পায়। রেমিটেন্স মানে কি? ইন্ডিয়ান লোক বিদেশে চাকরি করছে, সে যে টাকাটা ইন্ডিয়াতে বাড়িতে পাঠাচ্ছে মাসে মাসে বা বছরে বছরে, সেটাকে বলা হয় রেমিটেন্স। বা গিফট, ইন্ডিয়া অনেক সময় অনেক দেশের থেকে, বড় দেশের থেকে, ইউএসএ, তারপরে ফ্রান্স, জাপান, এদের থেকে অনেক গিফট পায়। বা ইন্ডিয়া আবার অনেক দেশকে গিফট দেয়, গরিব দেশকে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া। বাংলাদেশ এখন গরিব দেশ বললে ভুল হবে, যাই হোক, এদেরকে কি ইন্ডিয়া অনেক সময় গিফট দেয়। সেগুলো সবই ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়ে, এগুলো ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পড়ছে। ইনকাম, ইন্ডিয়া কোনো ব্যক্তি, আমি যদি এটা বিদেশে কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, শেয়ার কিনে রাখি, তার থেকে যে ইনকামটা হচ্ছে, তাহলে সেটা ইন্ডিয়ার ইনকাম, আমার ইনকাম, মানে আমি ইন্ডিয়ান। সেই ইনকামটা, ডিভিডেন্ড বা প্রফিট যেটা পাচ্ছি, সেগুলো সবই কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে হিসাব করা হয়। ব্যালেন্স অফ পেমেন্টের দুটো অ্যাকাউন্ট আছে। ব্যালেন্স অফ পেমেন্ট ধরলাম একটা মানি ব্যাগ, তার মধ্যে দুটো প্যাসেজ আছে। একটা মানি ব্যাগে ব্যালেন্স অফ পেমেন্টটা যদি একটা মানি ব্যাগ হয় বা মানি পার্স হয় একটা, এখানে দুটো পকেট আছে, এই একটা পকেট আর এই একটা পকেট। এই পকেটটার নাম কারেন্ট অ্যাকাউন্ট, এই পকেটটার নাম দিয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? দুটো পকেটের একটার নাম কারেন্ট অ্যাকাউন্ট আর একটার নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো কারেন্ট অ্যাকাউন্টে আমি হিসাব করলাম, ধরুন আমার কাছে মানি ব্যাগটা আছে, আমার দুটোই পকেট আছে, আমাকে, আমার ইনকাম সোর্স হচ্ছে একজন আমার বাবা আর একজন হচ্ছে আমার মা। আমার বাবা যে টাকাটা দিয়েছে সেটা আমি রাখছি এই অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, এখানে ফাদারের, বাবা যে টাকাটা দেয়। আমার মা যে টাকাটা দেয় সেটা আমি রাখি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, মায়ের দেওয়া টাকাটা। ঠিক সেরকম ব্যালেন্স অফ পেমেন্টকে দুটো ভাগে ভাগ করে হিসাব করা হয় দেশের, একটা কারেন্ট অ্যাকাউন্টে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো পড়ছে? যে জিনিসগুলো ট্রেড অফ গুডস, যে জিনিসগুলো পাঠালাম তার হিসেব, বা যেগুলো আসলো দেশে, যে সার্ভিস গুলো দেওয়া হলো, গুডস সার্ভিস, যে গিফট পেলাম, আর যা প্রফিট ইনকাম যা হলো, সেগুলো সব লাগলাম কারেন্ট অ্যাকাউন্টে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে কি রাখা হয়, কোনগুলো হিসাব করা হয়? যে কত টাকার ফরেন ইনভেস্টমেন্ট হলো,
মানে ইন্ডিয়া কত টাকার করলো আর ইন্ডিয়াতে কত টাকার এলো ফরেন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা যাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে। এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, ডিপোজিটস, বরোয়িং, বিদেশ থেকে যদি কোনো বরোয়িং করে থাকি, সাহায্য নিয়ে থাকি, কোনো বিদেশ থেকে যদি আমরা কোনো লোন নিয়ে থাকি, ইন্ডিয়া যদি লোন নিয়ে থাকে সেই টাকাটা, ঠিক আছে। ডিপোজিটস, কোনো বিদেশি লোক, একটা বিদেশি সিটিজেন, তার একটা ইন্ডিয়ান ব্যাংকে একটা থাকতে পারে, অ্যাকাউন্ট থাকতে পারে ডিপোজিট, সেই যে টাকাটা আসছে বিদেশ থেকে। সেগুলো হচ্ছে সব কি, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট, ডিপোজিট, বরোয়িং, এগুলো সব হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। ওকে, এবং বাদ বাকি আদার্স যা আছে সেগুলো সবই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে এইগুলো হিসাব করা আমাদের মাথায় রাখতে হবে। আর কারেন্ট অ্যাকাউন্টসে কোনগুলো হিসাব করা হয়, গুডস, সার্ভিস, ইনকাম। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে হচ্ছে মেনলি ফরেন ইনভেস্টমেন্ট আর বরোয়িং, এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে হিসাব করা হয়। দেখা হয় যে এইগুলো ইন্ডিয়া বেশি পাচ্ছে না ইন্ডিয়া বেশি দিচ্ছে, এটাও কি হিসাব করা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে, ইন্ডিয়া বেশি পাচ্ছে না বেশি দিচ্ছে, দিয়ে ওভারঅল যোগ করে দিলে যেটা পাবো সেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। তো ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের কি হয়, সারপ্লাস না ডেফিসিট? আগেই বলেছি আমরা, মানে যে পরিমাণ দ্রব্য ইন্ডিয়া পাঠায় তার চেয়ে ইন্ডিয়া বেশি কেনে। আর সার্ভিসের ক্ষেত্রে যে পরিমাণ পাঠায় সেটা যে পরিমাণ কেনে তার চেয়ে বেশি, কিন্তু এতটাও বেশি না যেটা দিয়ে গুডস এর ঘাটতিটা পূরণ করবে। সেই জন্য ব্যালেন্স অফ পেমেন্টে ওভারঅল ইন্ডিয়া কি এখনো নেগেটিভে চলে, ঠিক আছে, ঋণাত্মক। ওকে, ওকে। আচ্ছা, এটা গেল ব্যালেন্স অফ পেমেন্ট। এবার দেখবো ব্যালেন্স অফ ট্রেড। আর একটা জিনিস হয়, ব্যালেন্স অফ ট্রেড কি? ব্যালেন্স অফ ট্রেড বলতে বোঝায় ইজ অলসো নোন অ্যাজ দ্য ট্রেড ব্যালেন্স। ব্যালেন্স অফ ট্রেড কে আর একটা ভাষায় ট্রেড ব্যালেন্সও বলা হয়। এটা কি, ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে মার্চেন্ডাইজ এর এক্সপোর্টস গুডস এন্ড ইম্পোর্ট অফ গুডস, অনলি মার্চেন্ডাইজ, ঠিক আছে। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি ছিল, কি কি ছিল, মার্চেন্ডাইজ বা গুডস প্লাস সার্ভিস দুটোই ছিল। কিন্তু শুধুমাত্র যদি গুডস এর হিসাব করি, যে কত পরিমাণ টাকার জিনিস, গুডস মানে এই পেনের মতো বস্তু যেগুলো দেখা যায় আমরা পাঠালাম, মানে এক্সপোর্ট করলাম, আর কত টাকা পরিমাণ জিনিসের গুডস আমরা কিনলাম, সেটাকে বলা হয় কি, ব্যালেন্স অফ ট্রেড। তাহলে ব্যালেন্স অফ ট্রেড আমাদের নেগেটিভ না পজিটিভ? আমরা আগে দেখেছি এক্সপোর্ট ইম্পোর্টে কোনগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করে, গুডস ইম্পোর্টের ক্ষেত্রে আর গুডস এক্সপোর্টের ক্ষেত্রে কোনটা বেশি হয়, এক্সপোর্ট বেশি হয় না ইম্পোর্ট বেশি? গুডস এর ক্ষেত্রে ভিজিবল গুডস যেগুলো দেখা যায়, সার্ভিস নয়, সার্ভিস বাদে কি হয় আমাদের, চেষ্টা করুন, গুডস আমরা বেশি কিনি না বেশি বিক্রি করি? গুডস আমরা বেশি কিনি, তার মানে কি, ব্যালেন্স অফ ট্রেড মানে শুধু গুডস এর ওই লেনদেনটাকেই বোঝায়। তাহলে ব্যালেন্স অফ ট্রেড কি আমাদের, নেগেটিভ। মানে আমরা যত পরিমাণ জিনিস কিনি তার চেয়ে কম পরিমাণ বিক্রি করি, ঠিক আছে। তাহলে ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে শুধুমাত্র গুডস এর আদান প্রদানটাকে বোঝায়। আর ব্যালেন্স অফ পেমেন্ট মানে বোধ, তার মধ্যে সবকিছু আছে, গুডস, সার্ভিস, রেমিটেন্স, গিফট, এভরিথিং আছে, ঠিক আছে। ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে এই ব্যালেন্স অফ পেমেন্টের একটা ছোট অংশ, সেখানে শুধুমাত্র যে পরিমাণ দ্রব্য, গুডস বা মার্চেন্ডাইজ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করলে আমরা ব্যালেন্স অফ ট্রেড পাই, ঠিক আছে। আচ্ছা, টুইন ডেফিসিট বলে একটা টার্ম হয়। টুইন ডেফিসিট কাকে বলে? জমজ, জমজ ঘাটতি। যখন কারেন্ট অ্যাকাউন্ট, আমরা দেখেছিলাম ব্যালেন্স অফ পেমেন্টে দুটো অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। দুটো অ্যাকাউন্টেই যখন ঘাটতি হয়, কারেন্ট অ্যাকাউন্টেও ঘাটতি, ক্যাপিটাল অ্যাকাউন্টেও ঘাটতি, তখন বলা হয়, তাকে বলা হয় টুইন ডেফিসিট। এই বছর টুইন ডেফিসিট হয়েছে, মানে কি, কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টেই আমাদের ডেফিসিট হয়েছে। ক্লিয়ার? যাই হোক, ব্যালেন্স অফ পেমেন্ট কি আমরা জানলাম। টু কম্পাইলেশন বলছে অ্যান্ড ডিসক্রিমিনেশন
of BOP data is the prime responsibility of RBI. তো কে করে? BOP হিসাব করে কে? যে BOP যে হিসাবটা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস হলো না ডেফিসিট হলো, সেগুলো করে হচ্ছে RBI। ঠিক আছে? করে প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক করে এরকম, প্রত্যেকটা দেশেই BOP হিসাব করে সেন্ট্রাল ব্যাংক। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক RBI করে সেই ডেটাটা পাঠায় কার কাছে? মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে IMF এর কাছে পাঠায়। IMF আবার কি ওই হিসাবটা রেখে দেয় যে ইন্ডিয়া থেকে USA 1,000 টাকার জিনিস কিনেছে, আর ইন্ডিয়া USA কে 1,000 টাকার জিনিস বিক্রি করেছে, করলে তাহলে এটা বিয়োগ করলে কি হবে? শূন্য হবে। তাহলে IMF এর কাছে যে হিসাবটা থাকে ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা সবসময় শূন্য হয়। ঠিক আছে? এর মানে ইন্ডিয়া USA কে যা বিক্রি করেছে সেটাই USA ইন্ডিয়া কেনা। ঠিক আছে? আর এটা কি দুটো এন্ট্রি কিপ করছে। ইন্ডিয়ার IMF কি করছে? IMF ইন্ডিয়ার কত টাকার জিনিস বিক্রি করেছে সেটা হিসাব করছে একটা এন্ট্রিতে, আর একটা এন্ট্রিতে USA কত টাকার জিনিস কিনেছে সেটা হিসাব করছে। সেই জন্য এটাকে বলা হয় ডবল এন্ট্রি মেথড। তাহলে IMF ব্যালেন্স অফ পেমেন্টের যে হিসাবটা রাখে সেটা কোন মেথডে? ডবল এন্ট্রি মেথড। একদিকে এন্ট্রিতে ইন্ডিয়ার টাকা এন্ট্রি করলো, একদিকে US এর টাকা এন্ট্রি করলো। এইভাবে ইন্ডিয়ার সাথে US এর, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কত হয়েছে IMF হিসাব করে ডবল এন্ট্রিতে। সেই জন্য এটাকে বলা হয় ডবল এন্ট্রি মেথড। আর ইন্ডিয়ায় কে হিসাব করে? এটা RBI করে সেই হিসাবটা পাঠিয়ে দেওয়া হচ্ছে IMF। ক্লিয়ার? তাহলে BOP কে যদি ফর্মুলায় আমরা লিখি, BOP সমান হচ্ছে নেট ক্রেডিট ইন কারেন্ট অ্যাকাউন্ট প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এই তিনটে অ্যাকাউন্টে যেটা টোটাল ক্রেডিট হচ্ছে সেটাকে বলা হচ্ছে BOP। India's balance of payment position witnessed great improvements in liberalization in 1991. তাহলে আমরা কি জানি? 1991 সালে ইন্ডিয়ান ইকোনমির দরজা বিদেশি ইকোনমির কাছে খুলে দেওয়া হয়েছিল, ওপেন ইকোনমি করা হয়েছিল। এর পরের থেকে ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্টে খুব ভালো ইমপ্রুভ হচ্ছে। বর্তমানে ইন্ডিয়ার কাছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে। ওই সময় বিদেশি মুদ্রা এত তলানিতে গিয়ে ঠেকেছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতির কারণে কি করতে বাধ্য হয়? লিবারালাইজ ইকোনমিক পলিসি নিতে বাধ্য হয়। ঠিক আছে? 1991 পর থেকে ব্যালেন্স অফ পেমেন্টে ইন্ডিয়ার পজিশন বেশ ইমপ্রুভ হয়েছে। India's foreign reserve stood at $572 billion as of November 2020. 2020 নভেম্বর মাসের হিসাবে এখন বর্তমানে এত বিলিয়ন ডলার আছে ইন্ডিয়ার কাছে। $572 বিলিয়ন ইন্ডিয়ার কাছে আছে। ঠিক আছে? তার মানে কি ইন্ডিয়ার কাছে প্রচুর ডলার বেড়েছে। ঠিক আছে? ব্যালেন্স অফ পেমেন্টে ইমপ্রুভ করার জন্য বৈদেশিক মুদ্রার পরিমাণ বেড়েছে। এটাও কোশ্চেনে আসে, এটা পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে দেখে নেবেন এই সময় কত আছে, যে ডলারের পরিমাণ বা বিদেশি মুদ্রা ফরেন কারেন্সি ইন্ডিয়াতে কত আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন। ঠিক আছে? প্রত্যেক বছরে দুবার মতো ইন্ডিয়া প্রকাশ করে যে এই সময় এত আছে। তো পরীক্ষার আগে এটা দেখে নিতে হবে। যাই হোক, ফরেন এক্সচেঞ্জ কাকে বলা হয়? ফরেন রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে বিদেশি মুদ্রা। এটাকে ইংরেজিতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফরেক্স বলা হয়, শর্টে বলা হয় ফরেক্স। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কি? ইনক্লুড, এর মধ্যে কোনগুলোকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলে? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা রেখে দেয় RBI। বিদেশের থেকে যা মুদ্রা আসে সেটা কোথায় থাকে? আমাদের দেশে RBI তে। ঠিক আছে? বিদেশি মুদ্রা কিভাবে আসে? রেমিটেন্স থেকে। যারা বিদেশে চাকরি করছে তারা আমাদের দেশে ডলারে পেমেন্ট করছে, সে তার থেকে আসে। তাছাড়া আমাদের দেশ যে জিনিসগুলো বিক্রি করছে, ধরুন আমাদের দেশ UAE কে কিছু পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করলো, তো UAE এর কাছ থেকে কিসে টাকা নেবে ইন্ডিয়া? রুপিতে নেবে না বা UAE টাকায় নেবে না, ডলারে পেমেন্ট করতে হবে। সেই ডলারটা আসছে ইন্ডিয়াতে। আবার ইন্ডিয়ার যদি ইরাক থেকে তেল কেনার দরকার হয় তখন কিসে পেমেন্ট করতে হবে? ডলারে পেমেন্ট করতে হবে। ইরান মাঝখানে ইন্ডিয়ান রুপিতে নিচ্ছিল, সেই জন্য আগের বছর ইরান থেকে সবচেয়ে বেশি তেল নেওয়া হয়েছিল 2019 সালে। ঠিক আছে? কারণ কি ইন্ডিয়ান রুপি নিচ্ছিল তারা, কারণ কি USA ইরানের উপর একটা স্যাংশন লাগিয়ে দিয়েছিল যে ডলারের ইউজ করতে পারবে না ওরা। তো ইরান তখন কি করবে? যে ইন্ডিয়ান রুপিতে কিনি। কিন্তু ইন্ডিয়ান রুপি তো সব দেশে নেবে না, কিন্তু ডলারের গ্রহণযোগ্যতা সব জায়গায়। ঠিক আছে? ডলার বা যেগুলো হট মানি আছে, চায়নার মানি, USA এর মানি, বড় বড় ইকোনমি যাদের আছে তাদের মানিগুলো সব দেশে চলে। তো ওগুলোকে
ফরেক্স বা ফরেন রিজার্ভের মধ্যে পড়ে, ফরেন রিজার্ভের মধ্যে রাখা হয়, যাতে ইন্ডিয়ার যদি কোনো কিছু জিনিস কেনার দরকার হয় সেটা দিয়ে সহজেই কোনো দেশ থেকে কিছু কিনতে পারে, সেই জন্য ফরেন রিজার্ভ করে রাখা হয় দেশে, ফরেক্স যেটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো এটা আরবিআই তে থাকে এই টাকাটা। বর্তমানে 572 কত বিলিয়ন ডলার আছে আমরা দেখলাম। এর মধ্যে কোনগুলোকে বলা হয় ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কোনগুলোকে কনসিডার করা হয় সেগুলো আমরা দেখব। কি কি ইনক্লুড আছে? ফরেন কারেন্সি অ্যাসেট, মানে বৈদেশিক মুদ্রা, চায়নার মুদ্রা হতে পারে, ডলার হতে পারে ইউএস এর, স্টার্লিং, পাউন্ড ইত্যাদি হতে পারে। বৈদেশিক মুদ্রাগুলোকে বলা হয় ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। যে পরিমাণ গোল্ড আছে আরবিআই এর কাছে সেটাকেও ফরেক্স বলে গণ্য করা হয়, কারণ কি গোল্ডের মোটামুটি দাম সারা বিশ্ব জুড়ে গ্রহণযোগ্যতা আছে, গোল্ড দিয়েও আমি কোনো জিনিস কিনতে পারবো, ঠিক আছে, গোল্ডটাকে করা হয়। স্পেশাল ড্রয়িং রাইটস, এসডিআর, যখন আমরা আইএমএফ করেছিলাম, আইএমএফ এর একটা মুদ্রা ছিল নিজস্ব যেটাকে বলা হয় এসডিআর, এসডিআরটাও কিন্তু ফরেক্স রিজার্ভের মধ্যে পড়ে। রিজার্ভ পজিশন ইন আইএমএফ বা এই যে ট্রাঞ্চ, গোল্ড ট্রাঞ্চ বা রিজার্ভ ট্রাঞ্চ, এটাও আমরা আইএমএফ পড়েছিলাম, যে আইএমএফ এ প্রত্যেকটা দেশ আইএমএফ কে কি করে চাঁদা হিসেবে কিছু টাকা দেয়। যদি 100 টাকা দেয় 25 টাকা দিতে হবে এসডিআর এ, আইএমএফ এর নিজস্ব মুদ্রায় বা আইএমএফ স্বীকৃত মুদ্রাগুলোতে। যে 5টা মুদ্রা ছিল আইএমএফ এর, ডলার, পাউন্ড, স্টার্লিং, এই 25 টাকাটা দিতে হবে ওই টাকায়, আর 75 টাকা নিজের দেশের টাকায় দেয় চাঁদাটা। ওই যে 25 টাকাটা দেয় 25%, 25%, সেটাকেই বলা হচ্ছে, সেটাই হচ্ছে আইএমএফ রিজার্ভ ট্রাঞ্চ সেই দেশে। তো এই ট্রান্স পজিশনটাও কিন্তু ফরেক্স রিজার্ভের মধ্যে পড়ে। তাহলে ফরেক্স এর মধ্যে কি কি পড়ে? বিদেশি মুদ্রা, গোল্ড, স্পেশাল ড্রয়িং রাইটস, রিজার্ভ পজিশন অফ আইএমএফ বা রিজার্ভ ট্রাঞ্চ, আইএমএফ রিজার্ভ ট্রাঞ্চ, এই চারটেকে ফরেক্স রিজার্ভ হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে। এরপরে দেখবো গ্লোবাল ট্রেড বলতে কি বোঝায়। গ্লোবাল ট্রেড ওয়াজ গ্রোয়িং অ্যাট 5.7% ইন 2017। তাহলে 2017 হিসাবে বিদেশের সাথে মানে গ্লোবাল ট্রেড, ইন্ডিয়ার সাথে যে সারা পৃথিবীব্যাপী ট্রেড 5.7% হারে বাড়ছিল। কিন্তু 2019-20তে করোনার কারণে বিদেশের সাথে ট্রেড এখন 1.1% হিসেবে বাড়ছে। তাহলে 2017-তে কিন্তু সেটা 5.7% গেছিল, কিন্তু করোনার কারণে বর্তমানে 1.1% হারে বাড়ছে, ঠিক আছে। ইজ অফ ডুইং বিজনেস, মানে ইন্ডিয়াতে কত ভালোভাবে বিজনেস করা যায় তার একটা ইন্ডেক্স প্রকাশ করা হয় প্রত্যেক বছর, যে ইন্ডিয়ার বিজনেস পজিশনটা কেমন, সকল দেশের মধ্যে ইন্ডিয়াতে কেমন অবস্থায় আছে, প্রত্যেক দেশেরই একটা ইজ অফ ডুইং বিজনেস পারফরমেন্স প্রকাশ করা হয়। তো ইন্ডিয়া বর্তমানে 68 র্যাঙ্ক আছে, 190টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার অবস্থা 68তে আছে। একে যে থাকলে সেখানে সবচেয়ে বিজনেস ভালোভাবে করা যায়, ইজিলি বিজনেস করা যায়, সেই জন্য ইজ অফ ডুইং বিজনেস। তাহলে ইন্ডিয়া 68 নম্বর পজিশনে আছে, এটাও পরীক্ষা আছে, ঠিক আছে। ট্রেডিং অ্যাক্রস বর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কারা প্রকাশ করে এই ইন্ডেক্সটা? ওয়ার্ল্ড ব্যাংক, এইটুকু মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে। 68তে আছে, এটা 2019 অনুযায়ী। আপনারা পরীক্ষার আগে দেখে নেবেন যে ইজ অফ ডুইং ইন্ডেক্স কত আছে রিসেন্ট, ঠিক আছে, এগুলো নেটে পেয়ে যাবেন সব। এবার রেমিটেন্স, আমি আগে বলেছি রেমিটেন্স কথার অর্থ হচ্ছে বিদেশে যে সকল ইন্ডিয়ানরা চাকরি করে বা কাজ করে তারা যে টাকাটা পাঠায় দেশে, মা বাবা আছে দেশে, মা বাবাকে টাকা পাঠাচ্ছে ডলারে বা কিছুতে যে দেশে আছে সেখান থেকে, সেটাকে বলা হয় রেমিটেন্স, ঠিক আছে। সেটার কি পজিশন আছে? নেট রেমিটেন্স আর পার্ট অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট স্টেটমেন্ট পাবলিশ বাই আরবিআই। তাহলে এই রেমিটেন্সটা কোথায় ছিল আমরা দেখেছি? ইনকাম মানে ব্যালেন্স অফ পেমেন্টে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ছিল। সে মানি ব্যাগের দুটো ভাগ করেছিল, একটা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। রেমিটেন্সটা হিসেব করা হয়েছিল কারেন্ট অ্যাকাউন্ট। নেট রেমিটেন্স ফ্রম ইন্ডিয়ান এমপ্লয়েড ওভারসিজ হ্যাজ বিন কনস্ট্যান্টলি ইনক্রিজিং ইয়ার আফটার ইয়ার। তাহলে বিদেশে যারা কাজ করছে তারা প্রচুর টাকা বিদেশে পাঠাচ্ছে, তাহলে যত দিন যাচ্ছে এই নেট রেমিটেন্স কিন্তু ইন্ডিয়ায় বাড়ছে, ঠিক আছে। ইন্ডিয়ার রেমিটেন্স কিন্তু পজিশন কি আছে? ধনাত্মক। ইন্ডিয়ার থেকে যত টাকা বাইরে না যায় তার থেকে বেশি বিদেশি টাকা ইন্ডিয়ায় আসে, ঠিক আছে। এফডিআই ইনফ্লোস এন্ড এফপিআই ইনফ্লোস। এফডিআই এফপিআই কি আমরা পরে জানবো এর মধ্যে।
তো এফডিআই এফপিআই ইনফ্লোস এর কি পজিশন আছে আর শোয়িং আ পজিটিভ ট্রেন্ড ইন রিসেন্ট ইয়ার। তাহলে এফডিআই এফপিআই তেও ইন্ডিয়া পজিটিভ আছে, মানে ইন্ডিয়াতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাড়ছে দিন দিন, বিদেশিরা প্রচুর টাকা ইন্ডিয়াতে ইনভেস্ট করছে। ঠিক আছে, এক্সটার্নাল ডেট মানে বিদেশের কাছে কত ঋণ আছে দেশে, আমাদের দেশে বিদেশের কাছে কত ঋণ আছে। আফটার উইটনেসিং সিগনিফিকেন্ট ডিক্লাইন সিন 2014-15, 2014 পর্যন্ত 15 পর্যন্ত প্রচুর ডিক্লাইন হচ্ছিল, ইন্ডিয়াস এক্সটার্নাল লায়াবিলিটিস ডেট অ্যান্ড ইকুইটি টু জিডিপি has increased at the end of the June 2019, primarily driven by an increase in FDI portfolio inflows and external commercial borrowing. External debt as end of September 2019 remain low at 20.1% of GDP. ঠিক আছে, তো ডেটটা কি হচ্ছে আস্তে আস্তে কমছে, 20.1% হচ্ছে জিডিপির, 20.1% হচ্ছে জিডিপি আমাদের বিদেশে, মানে 100 টাকা যদি জিডিপি হয় তাহলে 20 টাকা আমাদের বিদেশে ধার আছে। ঠিক আছে, এটাও কমছে আস্তে আস্তে, কারণ কি এই যে এফডিআই এফপিআই এগুলো বাড়ছে আস্তে আস্তে দেশে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট বাড়ছে আমাদের দেশে, সেই জন্য আমাদের দেশের ধার আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের দেশে ইনকাম বাড়ছে, সেই জন্য ধারটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, এক্সটার্নাল ডেটটা। এটা মোটামুটি আমাদের দেশের একটা ফরেন ট্রেডের একটা চিত্র আমরা পেলাম যে আমাদের দেশ কোন পজিশনে আছে। ঠিক আছে, এবার আমরা দুটো টার্ম পেয়েছিলাম যে এফডিআই আর এফপিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কি, এই দুটো কি আমরা সেটা জানি। ঠিক আছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ভার্সেস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো যাই হোক আমি প্রথমে বুঝিয়ে দিই, তারপরে আমি এটাকে রিডিং করব। ইনি একটা ব্যক্তি যিনি থাকেন হচ্ছে ইউএসএ তে, এটা আমাদের দেশ ইন্ডিয়া। তো ওই লোকটার অনেক টাকা আছে, ওই লোকটার অনেক টাকা আছে। ঠিক আছে, তো সে বসে আছে যে আমি ইন্ডিয়াতে ইনভেস্ট করব। ইউএস এর তিনি ব্যক্তি, তিনি চাইছেন যে ইন্ডিয়াতে টাকা কোনো কিছুতে ব্যবসাতে লাগাবেন। তো তার কাছে দুটো উপায় থাকে, এক, সে একটা ইন্ডিয়ার কোনো ব্যবসা কিনে নিতে পারে, নিজে ব্যবসা করতে পারে ইন্ডিয়ায় লোক লাগিয়ে বা নিজে গিয়ে, তো একটা ইন্ডাস্ট্রি সে কিনে নিল নিজেই, একটা ইন্ডিয়া পেন মেকিং কোম্পানিটা বললো যে ওই লোকটা কিনে নিল পুরোটা, তাহলে ডিরেক্টলি ইনভেস্ট করলো সে সেই কোম্পানিতে। আবার কি করতে পারে, এই পেন মেকিং কোম্পানি ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জে, মানে হচ্ছে কি বিএসসি, ধরো তার আগের দিন যেটা পড়ছিলাম বোম্বে স্টক এক্সচেঞ্জে, এই পেন মেকিং কোম্পানির শেয়ার বিক্রি করছে, দেখা যাচ্ছে 10 টাকার শেয়ার বিক্রি করবে, তো এই লোকটা 10 টাকার শেয়ারও কিনতে পারে এক্সচেঞ্জের মাধ্যমে, তাই তো, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। তার মানে কি পুরোপুরি মালিক হয়ে গেল সে কোম্পানিটার? না, যদি শেয়ার কেনে 10% শেয়ার পেলো, তাই তো, সে যখন খুশি শেয়ারটা তুলে নিতে পারে, স্টেবল না। কিন্তু সে যদি ইন্ডিয়াতে বিজনেসের জন্য নতুন করে বিজনেস তৈরি করে, একটা কোনো একটা জিনিস প্রোডাকশন তৈরি করছে, সেক্ষেত্রে সে যখন তখন গুটিয়ে নিয়ে চলে যেতে পারবে না, তার ইনভলভমেন্ট বেশি থাকবে। তাহলে যখন ওরকম ডিরেক্টলি কোম্পানিটা কিনছে ওই বিদেশি লোকটা, তখন সেটাকে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ডিরেক্ট আর ফরেন থেকে আসছে। আর যখন এক্সচেঞ্জের থেকে, স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনছে, তখন সেটাকে বলা হয় কি, সিকিউরিটি কিনছে, তখন সেটাকে বলা হয় কি, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দুটোই কিন্তু বাড়ছে, বিদেশের লোকেরা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করছে আমাদের দেশে, এটা বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা একটু রিডিং দেবো যে কি বলছে। In a foreign portfolio investment, it is not necessary for an investor to actively manage the investment or the companies that issue the investment. In other words, they don't have direct control over the assets. তাহলে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে তারা কি করে, শুধুমাত্র শেয়ার কেনে, সেই কোম্পানির পরিচালনার দায়িত্বে তারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করে না। ঠিক আছে, থ্রু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অন্যথায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে একজন ইনভেস্টর ইজ অ্যালাউড টু পারচেজ আ ডিরেক্ট বিজনেস ইন্টারেস্ট ইন আ ফরেন কান্ট্রি, তাহলে পুরো বিজনেসটাই কিনে নিচ্ছে সে বিদেশি কান্ট্রিতে। ফর এক্সাম্পল, অ্যান ইনভেস্টর বেসড ইন ব্যাঙ্গালোর
পারচেসেস এ রেস্টুরেন্ট চেন ইন টোকিও। তাহলে ব্যাঙ্গালোরের একজন ইনভেস্টর, সে একটা টোকিওর একটা রেস্টুরেন্ট কিনলো টু লিজ টু অ্যান আমেরিকান কোম্পানি দ্যাট নিডস স্পেস টু এক্সপ্যান্ড ইটস অপারেশন। একটা আমেরিকার কোম্পানি সেই বিজনেসটা চালাবে। দ্য ইনভেস্টার্স গোল ইজ টু ক্রিয়েট এ লং টার্ম ইনকাম স্ট্রিম হোয়াইল হেল্পিং দ্য কোম্পানি ইনক্রিজ ইটস প্রফিট। ঠিক আছে, তাহলে কি ডাইরেক্ট টোকিওর কোম্পানিটা কিনে নিচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের লোকটা, সেই জন্য এটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, কোথায় করলো ইনভেস্টমেন্টটা? হলো কোথায়? জাপানে। ইন্ডিয়ান লোক করলো। দিস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টর্স control their investment directly and plays an active role in deciding where the company puts the money. তো এই কোম্পানির মানি কোথায় রাখা হবে, কি হবে, ব্যবহার করা হবে, সেগুলো সবই কন্ট্রোল করে, যেহেতু এফডিআইটা ডিরেক্ট হয়। The investor helps in setting up the business and nurtures it to the point where she can ascertain there is a viable return on investment. Since the investor money is fully committed to the business, they will face liquidity and more risks when selling the interest. যাই হোক, অত কিছু দরকার নেই। তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে বিদেশের কোন একটা কোম্পানি কিনে নেওয়া, আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে সেই কোম্পানির কিছু শেয়ার কেনা। সেক্ষেত্রে দায়বদ্ধতা কম থাকে, রিস্কও কম থাকে। কিন্তু পুরো একটা কোম্পানি নিলে রিস্কও বেশি থাকে, দায়বদ্ধতাও বেশি থাকে, কোম্পানি চালানোর একটা দায়িত্বও চলে আসে। ঠিক আছে, বোঝা গেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের পার্থক্য। ওকে, এখানে ছকে লেখা আছে দুটোর পার্থক্যটা, পরীক্ষা আসে যেহেতু। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অর এফপিআই রেফার্স টু দ্য ইনভেস্টমেন্ট মেড ইন দ্য ফিনান্সিয়াল অ্যাসেটস। ফিনান্সিয়াল অ্যাসেটস কি আমরা আগের দিন পড়েছি, যেগুলো ছিল বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি, এগুলোতে টাকা লাগানো। অফ এ এন্টারপ্রাইজ বেসড ইন ওয়ান কান্ট্রি বাই ফরেন ইনভেস্টার্স, এটাকে বলা এফডিআই। এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর এফডিআই pertains to international investment in which the investor obtain a lasting interest in an enterprise in another country, পুরোপুরি কিনে নেয়। তারপরে বলছে এফপিআই কি, an investor is inactive, এফপিআই তে সে ইনঅ্যাক্টিভ থাকে, শেয়ার উঠলে আনন্দ পায়, শেয়ার যদি কমে যায় দুঃখ পায়, এইটুকুই তার হচ্ছে ভূমিকা। আর ডিরেক্ট ইনভেস্টমেন্টে সে অ্যাক্টিভ থাকতে হয়, কারণ কি পুরো কোম্পানিটা তার, তাকে লাভ করতেই হবে, সেজন্য তাকে অ্যাক্টিভ থাকতে হবে। ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস আর মেড, এখানে অ্যাসেটস কেনা হয়, ফিনান্সিয়াল অ্যাসেটস, এখানে ডাইরেক্ট করা হয়, ডাইরেক্ট কেনা হচ্ছে কোম্পানিটা। এটা কি ইনডাইরেক্ট কেন? এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করছে, সেজন্য ইনডাইরেক্ট। ইনভেস্টমেন্ট মেড আর শর্ট টার্ম ইন নেচার, এক্সচেঞ্জে যতদিন লাভ হবে সে ইনভেস্টমেন্ট করবে, যেই লস হচ্ছে বিক্রি করে দেবে শেয়ার, সেজন্য শর্ট টার্ম। এটা কি লং টার্ম। এফপিআই আর ভোলাটাইল ইন নেচার, যখন খুশি সে পালিয়ে যেতে পারে এফপিআই তুলে নিয়ে। কিন্তু এফডিআই হচ্ছে নন ভোলাটাইল ইন নেচার বা স্টেবল, যে একটা বিজনেসের জন্য টাকা ইনভেস্ট করলো একটা দেশে, পুরো বিজনেসটা কিনলো, সে নিশ্চয়ই হুট করে পালিয়ে যাবে না। তাহলে এটা হচ্ছে স্টেবল, একটা দেশের জন্য বেশি উপকারী। বিদেশি লোক যদি এসে এখানে একটা কোম্পানি সেট আপ করে, আমাদের দেশের লোকেই কি হবে, এমপ্লয়মেন্ট হবে, তাহলে আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট কমবে। আমাদের দেশের মধ্যে আমরা জিডিপি কাকে বলে জেনেছিলাম, দেশের মধ্যে দেশের লোক এবং বিদেশের লোক এসে যে টাকার জিনিস উৎপাদন করে, তাহলে দেশের মধ্যে উৎপাদন হচ্ছে মানে দেশের গ্রোথ বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে। তাহলে এফডিআই ইজ মানে মোর বেনিফিশিয়াল ফর আ কান্ট্রি দেন অ্যান এফপিআই। ওকে, এফডিআই এফপিআই এর থেকে বেশি উপকারী কোন একটা দেশের জন্য। ক্লিয়ার?